গুলশান 2-এর একটি অভিজাত কর্পোরেট অফিস ইনফিনিট সলিউশনসের প্রবেশদ্বার। গল্পের শুরুটা ছিল এক বসন্তের সকাল, কিন্তু রায়হানের মনে তখন কোনো ফুল ফুঁকছিল না, বরং এক অজানা আশঙ্কার কাঁটা বিঁধছিল। ইনফিনিট সলিউশনসের বিশাল কাঁচের দরজাটা যেন এক দৈত্যের হাঁ করা মুখের মতো দেখাচ্ছিল, যার ভেতরে প্রবেশ করা মানেই নিজের স্বপ্নগুলোকে এক অনিশ্চিত যুদ্ধে ঠেলে দেওয়া। রায়হানের বুকটা ঢিপ ঢিপ করছিল, হাতে ধরা ফাইলটা ঘামে ভিজে যাচ্ছিল, আর চোখে মুখে লেগেছিল ভবিষ্যতের স্বপ্ন আর বর্তমানের শঙ্কা। সে তখন সদ্য কলেজ পেরিয়ে আসা এক স্বপ্নবাদ যুবক। তার চোখে অনেক স্বপ্ন, মনে অনেক আশা, কিন্তু পকেটে তেমন কিছুই নেই। চাকরিটা তার জন্য শুধু একটা চাকরি নয়, বরং অস্তিত্বের সংগ্রামে টিকে থাকার এক সনদ। অফিসের বিশাল লবিতে ঢুকে সে দেখল শত শত মানুষ যেন এক অদৃশ্য স্রোতের মতো বয়ে চলেছে। কেউ কম্পিউটারের সামনে ঝুঁকে কাজ করছে, কেউ ব্যস্ত মিটিংয়ে নিজেদের মতামত জানাচ্ছে। এই পরিবেশটা তাকে ভয় পাওয়ানোর চেয়েও বেশি মুগ্ধ করছিল। সে দেখল এখানে প্রতিটি মানুষই যেন এক একটি গল্পের চরিত্র, যারা নিজেদের জীবনের এক অধ্যায় লিখছে। রায়হানের চোখ চলে গেল বসদের কেবিনের দিকে। কাঁচের দেয়ালের ওপাশে বসে আছে এক নারী, তার চুলগুলো টাইট করে বাঁধা, চোখে চিকন ফ্রেমের চশমা, আর মুখে এমন এক কাঠিন্য যেন পৃথিবীর সব জটিলতা তার ঠোঁটের ফাঁকে আটকে আছে। এটাই মিমি, তার নতুন বস। রায়হানের সহকর্মী আদনান, যে তার পাশে দাঁড়িয়েছিল, সে ফিসফিস করে বলল, ওর দিকে বেশি তাকাস না ভাই, উনি কিন্তু একাই 100। মেজাজটা যেন হিমালয়ের বরফ, সহজে গলে না। রায়হানের মনটা দমে গেল। আদনান যেন রায়হানের মনের কথাগুলি পড়ে ফেলল। একসময় রিকশার চাকায় ঢাকার অলিগলিতে ঘুরতে ঘুরতে যে স্বপ্নগুলো বুনেছিল, তা যেন হঠাৎ করেই কর্পোরেট জীবনের কঠিন বাস্তবতার সামনে এসে থেমে গেল। খানিক বাদে মিমি তার কেবিনে ডাকলেন। রায়হানের হাত পা ঠান্ডা হয়ে গেল। ভেতরে ঢুকে সে দেখল মিমি তার দিকে কোনো ভ্রুক্ষেপ না করে কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, যেন রায়হান সেখানে কোনো অস্তিত্বই নয়। রায়হান গলা খাঁকড়ি দিয়ে বলল, ম্যাম, আমি রায়হান, নতুন জয়েন করেছি। মিমি স্ক্রিন থেকে চোখ না সরিয়েই বললেন, তোমার ফাইলটা রেখে যাও। রায়হান দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। সে ফাইলটা মিমির ডেস্কের উপর রেখে দিতে গেলে একটা ফাইল নিচে পড়ে গেল। রায়হান দ্রুত সেটা তুলতে গেলে মিমির কফি মাগটা প্রায় পড়ে গেছিল। রায়হান সেটা ধরে ফেলল। তাদের হাতগুলো প্রায় ছুঁয়ে গিয়েছিল। এক মুহূর্তের জন্য যেন সময় থমকে গিয়েছিল। মিমি তার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে ছিল এক তীক্ষ্ণ দৃষ্টি, যা রায়হানের বুকের ভেতর এক অজানা ঢেউ তুলে দিল। মিমি তীক্ষ্ণ কণ্ঠে বললেন, অফিসকে তোমার খেলার মাঠ মনে করো না। এখানে সবাই তাদের কাজ করতে আসে, আর আমি কোনো ভুল সহ্য করি না। তোমার ফাইলটা দিয়ে যাও। রায়হান কাঁপতে কাঁপতে ফাইলটা তার হাতে ধরিয়ে দিল। মিমির স্পর্শে তার হাতটা যেন বিদ্যুতের মতো কেঁপে উঠল। সে দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো, কিন্তু মিমির সেই তীক্ষ্ণ দৃষ্টি আর স্পর্শের অনুভূতি তার মনে গেঁথে রইল। অফিসের প্রথম দিনেই রায়হান যেন এক কঠিন বস, এক অপ্রত্যাশিত অনুভূতি আর এক নতুন জীবনের মুখোমুখি হল। রায়হানের মনে প্রশ্ন জেগে ওঠে, এই কঠিন হৃদয়ের পেছনে কি লুকিয়ে আছে? মিমি কি আসলেই এত নির্মম, নাকি তার পেছনে অন্য কোনো গল্প আছে? ভুল বোঝাবুঝির এক বিকেল। স্থান ইনফিনিট সলিউশনসের অফিস। দুপুর ও বিকেল। প্রথম দিনের সেই ধাক্কাটা কাটিয়ে উঠতে রায়হানের পুরোটা সকাল লেগে গেল। মিমির চোখের সেই তীক্ষ্ণতা আর হাতের স্পর্শ তার মনে এক অদ্ভুত তোলপাড় সৃষ্টি করেছিল। সে নিজেকে বোঝালো, না, ও শুধুই একজন বস, কঠিন, শীতল আর সফল। কিন্তু মনের এক কোণে মিমিকে নিয়ে একটা কৌতূহলের বীজ অঙ্কুরিত হচ্ছিল, যা সে জোর করে চাপা দিতে চাইল। দুপুরের খাবারের সময় আদনান রায়হানের পাশে এসে বসল। রায়হানকে কিছুটা বিমর্ষ দেখে সে বলল, কিরে, বসের কেবিন থেকে বের হওয়ার পর থেকে তোকে কেমন চুপচাপ লাগছে, কি হয়েছে? রায়হান দীর্ঘশ্বাস ফেলে বলল, তেমন কিছু না, শুধু মনে হচ্ছে এই চাকরিটা আমার জন্য অতিরিক্ত কঠিন। ম্যামকে দেখে মনে হয় উনি কোনো ভুলই বরদাস্ত করবেন না। আদনান হাসল। তার হাসিটা ছিল অনেকটা জীবনের কঠিন বাস্তবতাকে মেনে নেওয়ার মতো। ভুল? ভাই, এই অফিসে ভুল করা মানে নিজের কবর খোঁড়া। মিমি ম্যামের একটা নিজস্ব ফিলোসফি আছে। উনি বলেন, লাভে বা ক্ষতিতে কর্পোরেট জীবন কেবলই এক নির্মম হিসাবের খেলা। এখানে কোনো আবেগ চলে না। আদনানের কথাগুলো রায়হানের মনে বিষাদের ছায়া ফেলে গেল। সে দেখল অফিসের প্রতিটি মানুষ যেন একই ছাঁচে ঢালা,
রোবটের মতো কাজ করে যাচ্ছে। তাদের মুখে কোনো হাসি নেই, চোখে কোনো স্বপ্ন নেই, কেবলই পেশাদারিত্বের এক যান্ত্রিকতা। বিকেলবেলায় মিমি রায়হানকে ডেকে একটি নতুন প্রজেক্টের দায়িত্ব দিলেন। ফাইলটা টেবিলে রেখে তিনি বললেন, এই প্রজেক্টটা আমাদের ক্লায়েন্টদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কোনো ভুল হলে তার দায়ভার আমি নেব না। তার কথাগুলো যেন শ্লেষ আর সতর্কতার এক তীক্ষ্ণ মিশ্রণ ছিল। রায়হান মাথা নেড়ে সম্মতি জানালো। প্রজেক্টের কাজের সময় রায়হানের একটা ছোট্ট ভুল হয়ে গেল। একটা গুরুত্বপূর্ণ ডেটা এন্ট্রি ভুল জায়গায় করে ফেলেছিল। তার বুকে অজানা এক শঙ্কা জেগে উঠল। মিমি যদি জানতে পারে তাহলে কি হবে? রায়হান যখন নিজের ভুল ঠিক করার চেষ্টা করছিল, তখন মিমি তার পেছনে এসে দাঁড়ালেন। মিমি তীক্ষ্ণ কণ্ঠে বললেন, আমি তোমাকে বলেছিলাম কোনো ভুল যেন না হয়। এটা কি তোমার মনোযোগের অভাব? রায়হানের মুখটা শুকিয়ে গেল। সে কিছু বলার আগেই মিমি বলতে শুরু করলেন, শোনো রায়হান, এই কর্পোরেট দুনিয়াটা তোমার কবিতার খাতা নয়। এখানে প্রতিটি সংখ্যা, প্রতিটি ডেটা গুরুত্বপূর্ণ। তোমার মতো স্বপ্নবাদ ছেলেরা এখানে আসে আর ভাবে তাদের প্রতিভা দিয়ে সবকিছু বদলে দেবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। এখানে শুধু ফলাফল জরুরি, আবেগ নয়। রায়হান মাথা নিচু করে বলল, আমি দুঃখিত ম্যাম, আমি এটা ঠিক করে দিচ্ছি। মিমি দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখে এক পলক যেন এক একাকিত্বের ছায়া দেখা গেল। রায়হানের মনে হলো, এই মানুষটা শুধু কঠোর নয়, তার ভেতরেও যেন এক চাপা কষ্ট আছে। কিন্তু সেই কষ্টটা কি তা সে বুঝতে পারল না। সন্ধ্যা নেমে আসছিল। রায়হান যখন কাজ শেষ করে বের হচ্ছিল, তখন দেখল মিমি একা তার কেবিনে বসে আছেন। তার কম্পিউটারের স্ক্রিনটা বন্ধ আর তিনি জানলার বাইরে তাকিয়ে আছেন। ঢাকার ব্যস্ত রাস্তা, ল্যাম্পপোস্টের আলো তার মুখের উপর এসে পড়ছিল। সেই আলো আধারিতে মিমির কঠোর চেহারাটা এক অজানা কোমলতায় ভরে উঠেছিল। রায়হানের মনে হলো, এই মুহূর্তে মিমি শুধু একজন বস নন, বরং একজন একা নারী, যিনি হয়তো নিজের ভেতরে এক যুদ্ধ লড়ছেন। রায়হানের মনে আবারও একটি প্রশ্ন এলো, এই কঠোরতার আড়ালে থাকা মানুষটিকে কি আমি জানতে পারবো? তার ভেতরে জন্ম নিল এক সংকল্প, মিমিকে শুধু একজন বস হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও জানার এক গভীর ইচ্ছে। পরের দিন থেকে রায়হানের কাজের ধরনটা বদলে গেল। তার মনে শুধু চাকরির ভয় বা বসের প্রত্যাশা নয়, বরং এক মানবিক কৌতূহলও কাজ করছিল। সে মিমির প্রতিটি কথা, প্রতিটি পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করতে শুরু করল। তার মনে হয়েছিল, মিমির কঠোরতার পেছনে এক গভীর নীরবতা লুকিয়ে আছে, যা কেবল তার চোখ দিয়ে বোঝা যায়, কথা দিয়ে নয়। একদিন অফিস শেষে মিমিকে ক্যাফেতে একা বসে কফি খেতে দেখল রায়হান। ক্যাফেটা অফিসের কাছেই, যেখানে প্রায়ই অফিসের লোকজন আড্ডা দেয়। মিমিকে একা দেখে রায়হান কিছুটা অবাক হলো। সাধারণত বসরা এ ধরনের ব্যক্তিগত মুহূর্তগুলো এড়িয়ে চলেন। মিমি জানালার পাশে বসেছিলেন, তার হাতে ধরা কফির কাপ থেকে ধোঁয়া উঠছিল, আর তার চোখগুলো ছিল শহরের সন্ধ্যার আলোর দিকে। সেই আলোয় মিমির মুখটা এক মায়াময় বিষাদে পূর্ণ ছিল। রায়হান দ্বিধায় পড়ে গেল। সে কি মিমির কাছে যাবে নাকি তাকে একা থাকতে দেবে? কিন্তু তার ভেতরে থাকা কৌতূহল তাকে টেনে নিয়ে গেল। সে মিমির টেবিলের কাছে গিয়ে মৃদু স্বরে বলল, ম্যাম, আমি কি এখানে বসতে পারি? মিমি চমকে উঠলেন। তিনি যেন কল্পনাই করেননি যে কেউ তার এই ব্যক্তিগত মুহূর্তে তাকে বিরক্ত করবে। তার চোখে আবার সেই কঠোরতার ছোঁয়া। রায়হান, তুমি এখানে কি করছো? অফিসের বাইরেও কি আমার পেছনে লেগে থাকবে? তার কণ্ঠে ছিল এক অপ্রীতিকর বিরক্তি। রায়হান কিছুটা অস্বস্তিতে পড়ল। সে বলল, না ম্যাম, আমি আসলে এই দিকেই যাচ্ছিলাম, আর আপনাকে দেখলাম তাই ভাবলাম। মিমি তার কথা শেষ হতে দিলেন না। আমি একা থাকতে পছন্দ করি, তুমি যাও। রায়হান মাথা নিচু করে চলে যাচ্ছিল, কিন্তু তার মনে হলো এভাবে চলে যাওয়াটা ঠিক হবে না। সে সাহস করে ঘুরে দাঁড়ালো এবং বলল, ম্যাম, আমি জানি আপনি আমাকে একজন ভুল করা জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে দেখেন, কিন্তু আমি এটাও জানি যে একজন মানুষ হিসেবে আপনার একটা গল্প আছে, যা আপনি কাউকে বলতে চান না। আপনার চোখে আমি সেই গল্পটা দেখেছি ম্যাম। মিমির চোখ দুটো বড় হয়ে গেল। তার মুখে সেই কঠোরতার মুখোশটা যেন এক মুহূর্তে ভেঙে গেল। তার ঠোঁট দুটো কেঁপে উঠল, আর তার চোখের কোণে এক বিন্দু জল চিকচিক করে উঠল। তিনি কিছু বলতে পারলেন না। রায়হান তার দিকে তাকিয়ে আবৃত্তির মতো করে বলল, আমার মনে আছে, একদিন আপনি বলেছিলেন এই কর্পোরেট দুনিয়াটা তোমার কবিতার খাতা নয়।
কিন্তু আমার মনে হয় প্রত্যেক মানুষের জীবনই এক কবিতার খাতা, যেখানে কখনো কখনো কষ্টের পংক্তিগুলোও লেখা থাকে। সেই কষ্টগুলো হয়তো আপনার চোখে আমি দেখতে পাই ম্যাম। মিমি স্তব্ধ হয়ে রইলেন। রায়হানের কথাগুলো তার হৃদয়ের গভীর থেকে আসা এক অব্যক্ত অনুভূতিকে স্পর্শ করল। তিনি যেন এক মুহূর্তে তার পেশাগত জীবনের সব কঠোরতা থেকে বেরিয়ে এসে একজন সাধারণ মানুষ হয়ে গেলেন। তিনি রায়হানের দিকে তাকিয়ে বললেন, তুমি তুমি কিভাবে জানলে? তার কণ্ঠে ছিল এক অজানা নরম সুর। আমি জানি না ম্যাম, আমি শুধু অনুভব করেছি। মিমি একটি দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখে এক পলকের জন্য যেন রায়হানের প্রতি এক গভীর সহানুভূতি আর আগ্রহের আলো জ্বলে উঠল। তিনি বললেন, বসতে পারো। রায়হান অবাক হয়ে বসল। মিমির দিকে তাকিয়ে সে দেখতে পেল এই প্রথমবার মিমি তার দিকে কোনো কঠোর দৃষ্টিতে তাকাননি। তার চোখের সেই হিমালয়ের বরফ যেন একটু একটু করে গলতে শুরু করেছে। রায়হানের মনে হলো এই মুহূর্তটা শুধু একটি বসার অনুরোধ নয়, বরং তাদের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা। রাতের শহরের আলোয় সেই ক্যাফেতে তাদের নীরব কথোপকথন শুরু হলো, যেখানে শব্দগুলো ছিল অপ্রয়োজনীয় আর অনুভূতিগুলো ছিল যথেষ্ট। কফির কাপ হাতে নিয়ে মিমি বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। ক্যাফের নরম আলোয় তার মুখটা এক অদ্ভুত মায়া আর বিষণ্ণতায় ভরা। রায়হানের দিকে তাকিয়ে তিনি একটি দীর্ঘশ্বাস ফেললেন, যা তার বুকের ভেতর জমে থাকা অনেক অপ্রকাশিত কথা যেন এক নিমিষেই প্রকাশ করে দিল। মিমি বললেন, আমি জানি না রায়হান, কেন আমি তোমার সামনে নিজেকে এত সহজে মেলে ধরছি। হয়তো এই ব্যস্ত শহরের কোলাহল আমাকে অনেক দিন ধরে একা করে রেখেছে। রায়হান মিমির কথার গভীরতা অনুভব করল। সে জানত মিমি শুধু তার চাকরি নিয়ে কথা বলছেন না, বরং তার জীবনের একাকিত্ব নিয়ে বলছেন। রায়হান শান্ত স্বরে বলল, হয়তো কিছু কিছু মানুষের মাঝে এমন এক নীরব ভাষা থাকে যা কেবল অন্য কিছু মানুষের কাছেই পৌঁছায়। মিমি সামান্য হাসলেন, তার ঠোঁটে এক অদ্ভুত করুণ হাসি। নীরব ভাষা? জানো, আমার জীবনের নীরবতাই বেশি। ছোটবেলা থেকে আমি শিখেছি যে আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে সবকিছু জয় করতে হয়। আমার বাবা আমাকে বলেছিলেন, সফলতার সিঁড়ি ভাঙতে হলে হৃদয়ের দরজায় তালা লাগিয়ে রাখতে হয়। কর্পোরেট জীবনে এটাই আমাকে এতদূর এনেছে, কিন্তু কখনো কখনো মনে হয় সেই তালাটা খুলতে পারলে ভালো হতো। রায়হানের মনটা মিমির কথা শুনে নরম হয়ে গেল। সে মিমির দিকে তাকিয়ে আবৃত্তির মতো করে বলল, কিন্তু যে হৃদয়ে তালা লাগানো থাকে সেখানে কি কোনো প্রেম জন্ম নিতে পারে? মিমি রায়হানের দিকে তাকালেন। তার চোখে এক মুহূর্তের জন্য যেন এক অজানা জিজ্ঞাসা ফুটে উঠল। প্রেম? এই কর্পোরেট দুনিয়ায় প্রেম? এখানে সম্পর্কগুলো হয় প্রজেক্টের মতো, লাভ ক্ষতির এক নির্মম হিসাব। আমার কোনো বন্ধু নেই, আর প্রেম, সেটা আমার কাছে এক অস্পৃশ্য স্বপ্ন। রায়হান মাথা নাড়ল। হয়তো তাই, কিন্তু আপনি যাকে স্বপ্ন বলছেন তা হয়তো এই শহরের হাজারো মানুষের কাছে এক বাস্তব আবেগ। আর একজন বন্ধু তো সবারই থাকতে পারে। বন্ধুত্বে কোনো লাভ ক্ষতির হিসাব থাকে না। মিমি কিছুক্ষণ নীরব রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, আমি একজন জুনিয়র এক্সিকিউটিভ রায়হান। আমাদের মধ্যে এমন সম্পর্ক সম্ভব নয়। কেন নয়? রায়হান বলল, অফিসের বাইরে আমরা শুধু দুজন মানুষ। একজন মানুষ যিনি একা, আর একজন মানুষ যিনি সেই একাকিত্ব অনুভব করতে পারেন। মিমির মনে হল রায়হানের প্রতিটি কথা যেন তার মনের গহীনে লুকিয়ে থাকা সব অপ্রকাশিত আবেগকে জাগিয়ে তুলছে। রায়হান তাকে শুধু একজন বস হিসেবে দেখছে না, বরং একজন মানুষ হিসেবে দেখছে। তার কঠিনতার আড়ালে যে নরম মনটা লুকিয়েছিল, রায়হান সেই মনটাকেই ছুঁয়ে দেখতে চাইছে। ক্যাফে থেকে বেরিয়ে রায়হান যখন রিকশায় উঠল, তখন সে দেখতে পেল মিমি ক্যাফের ভেতর থেকে তাকে দেখছেন। তাদের দুজনের মধ্যে কোনো কথা হয়নি, কিন্তু তাদের চোখে ছিল অনেক অব্যক্ত অনুভূতি। রায়হান বুঝল মিমি তার এই নতুন সম্পর্কের সম্ভাবনাকে মেনে নিতে পারলেও ভয় পাচ্ছেন। আর রায়হান প্রতিজ্ঞা করল মিমির সেই ভয়কে সে ভালোবাসার আলো দিয়ে দূর করবে। পরের কয়েকটা দিন অফিসের পরিবেশ কিছুটা বদলে গেল। মিমি আগের মতোই কঠোর,
কিন্তু তার আচরণে সেই শীতলতা আর নেই। রায়হান যখন কোনো প্রজেক্ট নিয়ে তার কাছে যায়, তখন মিমি মনোযোগ দিয়ে শোনেন, কখনো কখনো কিছু ব্যক্তিগত প্রশ্নও করেন। রায়হান বুঝতে পারে তাদের সম্পর্ক এখন আর শুধু বস কর্মচারীর মধ্যে সীমাবদ্ধ নয়। একদিন শনিবার সকালে রায়হান ধানমন্ডি লেকের পাড়ে হাঁটতে গিয়েছিল। ঢাকার কোলাহলে ভরা শহরের মাঝে এই জায়গাটা যেন এক শান্তির আশ্রয়। লেকের পাড়ে বসে সে দেখছিল সূর্যের আলো লেকের পানিতে পড়ে চিকচিক করছে। হঠাৎ তার চোখ পড়ল লেকের অন্য পাশে। সেখানে একটি মেয়েকে দেখে সে থমকে গেল। মেয়েটির পরনে একটি সাধারণ সালোয়ার কামিজ, মুখে কোনো মেকআপ নেই, আর চোখে লেগে আছে এক বিষণ্ণতা। এটা আর কেউ নয়, স্বয়ং মিমি। রায়হানের মনটা এক অদ্ভুত অনুভূতির ঢেউয়ে দুলে উঠল। সে দেখল মিমি একটি বই হাতে নিয়ে বসে আছেন, কিন্তু তার চোখ বইয়ের পাতায় নেই, বরং লেকের জলের দিকে, যেন তিনি কোনো কিছু খুঁজছেন যা তিনি অনেক দিন ধরে হারিয়ে ফেলেছেন। রায়হান ধীরে ধীরে তার কাছে গেল। ম্যাম, আপনি এখানে? মিমি চমকে উঠলেন। তিনি যেন ভাবতেই পারেননি যে এই ব্যক্তিগত মুহূর্তেও রায়হান তার সামনে এসে দাঁড়াবে। রায়হান, তুমি এখানে কি করছো? তার কণ্ঠে কোনো বিরক্তি ছিল না, বরং এক চাপা বিস্ময় ছিল। রায়হান হাসল। আমি প্রায়ই এখানে আসি, শহরের কোলাহল থেকে নিজেকে একটু দূরে রাখার জন্য। মিমি একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমিও। আমার মনে হয় এই জায়গাটা আমার একাকিত্বের সাক্ষী। রায়হান মিমির পাশে বসল। তাদের মধ্যে নীরবতা নেমে এলো, কিন্তু সেই নীরবতা কোনো অস্বস্তির জন্ম দিল না, বরং তা ছিল এক মধুর নীরবতা যা দুজনের মনের কথাগুলো একে অপরের কাছে পৌঁছে দিচ্ছিল। মিমি রায়হানের দিকে তাকিয়ে বললেন, তোমার কথাগুলো আমার মনে গেঁথে আছে রায়হান। প্রত্যেক মানুষের জীবনই এক কবিতার খাতা। কথাটা হয়তো সত্যি। রায়হান মিমির দিকে তাকিয়ে আবৃত্তির মতো করে বলল, আর সেই কবিতার পাতায় কখনো কখনো এমন কিছু পংক্তি লেখা থাকে যা শুধুই আপনার, আর সেই পংক্তিগুলো পড়বার জন্য অন্য কারোর চোখেও হয়তো এক অজানা আবেগ লুকিয়ে থাকে। মিমি তার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে এক মুহূর্তের জন্য যেন এক অজানা কৃতজ্ঞতা ফুটে উঠল। তিনি বললেন, জানো, আমার সবথেকে প্রিয় জিনিস হলো এই লেকের পাড়ে বসে বই পড়া, কিন্তু অফিসের চাপে অনেকদিন ধরে আমি এখানে আসতে পারিনি। রায়হান বলল, আসলে আমরা নিজেদেরকে কাজের মধ্যে এত বেশি জড়িয়ে ফেলি যে জীবন থেকে আমরা যা ভালোবাসি তা হারিয়ে যায়। মিমি হাসলেন। তার হাসিটা ছিল মেঘের আড়াল থেকে বেরিয়ে আসা সূর্যের আলোর মতো। হয়তো তাই, কিন্তু তুমি আমার জীবন থেকে সেই ভালোবাসার জায়গাটা আবার ফিরিয়ে দিয়েছ। সেই মুহূর্তে রায়হান বুঝতে পারল মিমি তাকে একজন বন্ধু হিসেবে মেনে নিয়েছেন। তাদের মধ্যে এক অদৃশ্য টান কাজ করছে যা কোনো কর্পোরেট প্রোটোকল দিয়ে বাঁধা যায় না। সেই ছুটির সকালটা তাদের জন্য শুধু একটি সকাল ছিল না, বরং তাদের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা ছিল। ধানমন্ডি লেকের সেই সকালের পর থেকে মিমি আর রায়হানের সম্পর্কটা আরও সাবলীল হয়ে উঠেছিল। অফিসের ভেতরে তাদের কথোপকথন এখন আর শুধু পেশাদারিত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এতে এক অদৃশ্য উষ্ণতা এসে মিশেছে। সহকর্মীরাও তাদের এই পরিবর্তন লক্ষ্য করছিল, কিন্তু কেউই কিছু বলার সাহস পাচ্ছিল না। আদনান, রায়হানের সবচেয়ে কাছের বন্ধু, প্রায়শই তাকে ঠাট্টা করে বলতো, কিরে, বসের চোখে এখন তোর জন্য শুধু বরফ নয়, ভালোবাসাও গলে পড়েছে দেখছি। রায়হান হাসত। সে জানত মিমিকে একজন মানুষ হিসেবে জানার এই যাত্রাটা কতটা কঠিন ছিল, কিন্তু তার মনের মধ্যে একটা চাপা ভয়ও কাজ করছিল। মিমি কি সত্যিই তাকে একজন বন্ধু হিসেবে দেখছে, নাকি এটি শুধু তাদের সম্পর্কের এক ক্ষণস্থায়ী অধ্যায়? একদিন অফিসের একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টের মিটিং চলছিল। মিমি প্রজেক্টের নেতৃত্ব দিচ্ছিলেন, আর রায়হানই ছিল তার দলের একজন সদস্য। মিটিংয়ে একজন ক্লায়েন্ট একটি অপ্রত্যাশিত প্রশ্ন করলেন, যা প্রজেক্টের মূল কাঠামোকে চ্যালেঞ্জ করে বসল। অফিসের সবাই নীরব হয়ে গেল। মিমিকে দেখাচ্ছিল কিছুটা বিচলিত। এই প্রথমবার রায়হান দেখল মিমি কোনো পরিস্থিতিতে নিরুত্তর। রায়হান এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করল। সে দ্রুত তার মাথায় আসা একটি আইডিয়া মিমির সামনে উপস্থাপন করল। ম্যাম, যদি আমরা এই পদ্ধতিটা অনুসরণ করি, তাহলে আমরা ক্লায়েন্টের দাবি পূরণ করতে পারবো, আবার আমাদের প্রজেক্টের মূল কাঠামোতেও কোনো পরিবর্তন আনতে হবে না। মিমি রায়হানের দিকে তাকালেন। তার চোখে সেই তীক্ষ্ণ দৃষ্টি আর ছিল না, বরং তার চোখে ছিল এক গভীর বিশ্বাস। তিনি রায়হানের আইডিয়াটা ক্লায়েন্টের সামনে উপস্থাপন করলেন। ক্লায়েন্ট তার এই নতুন সমাধান শুনে মুগ্ধ হলেন।
মিটিং শেষে সবাই রায়হানকে অভিনন্দন জানাচ্ছিল। মিটিং রুম থেকে বের হওয়ার সময় রায়হানের হাতটা মিমির হাতের সাথে প্রায় লেগে গিয়েছিল। এক মুহূর্তের জন্য মিমি রায়হানের দিকে তাকালেন, তার চোখে এক অব্যক্ত কৃতজ্ঞতা। তিনি রায়হানের হাতে আলতো করে স্পর্শ করলেন এবং মৃদুস্বরে বললেন, ধন্যবাদ। এই একটি শব্দ আর একটি অপ্রত্যাশিত স্পর্শ রায়হানের বুকের ভেতর এক অজানা ঢেউ তুলে দিল। সেই স্পর্শে ছিল এক অন্যরকম উষ্ণতা। রায়হান বুঝতে পারল মিমি শুধু তার কাজের জন্য ধন্যবাদ জানাননি, বরং তার সাহসিকতা এবং তার প্রতি বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু সেই কৃতজ্ঞতার মাঝেও রায়হান মিমির চোখে এক অজানা ভয় দেখতে পেল। সেই ভয়টা যেন ছিল তাদের সম্পর্কের গভীরতা নিয়ে, যা হয়তো তিনি স্বীকার করতে চান না। রাতে বাড়ি ফেরার সময় রায়হান ভাবছিল তাদের সম্পর্কটা কোন দিকে যাচ্ছে। এটা কি শুধুই বন্ধুত্ব, নাকি এর পেছনে আরও গভীর কোনো অনুভূতি লুকিয়ে আছে? এই অজানা ভয় আর অপ্রকাশিত স্পর্শের মধ্যে দিয়ে তাদের গল্পটা এক নতুন দিকে মোড় নিতে শুরু করেছে। অফিসের ভেতর রায়হান আর মিমির সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। তাদের মিটিং রুমের ঘটনা, মিমির অপ্রত্যাশিত পরিবর্তন আর রায়হানের প্রতি তার পক্ষপাতিত্ব সবার চোখে ধরা পড়ছিল। কর্পোরেট জগতে এমন গুঞ্জন যেন আগুনের মতো ছড়ায়, আর তা দ্রুত এক বিকৃত রূপ ধারণ করে। মধ্যাহ্নবিরতির সময় রায়হান যখন ক্যান্টিনে বসেছিল, তখন সে শুনতে পেল কয়েকজন সহকর্মী তার আর মিমির সম্পর্ক নিয়ে ফিসফিস করছে। তাদের কথাই ছিল এক ধরনের শ্লেষ আর ঈর্ষা। একজন বলল, দেখলি, রায়হান তো বসের চোখের মণি হয়ে গেছে, মনে হচ্ছে ওর আর চাকরির চিন্তা করতে হবে না। অন্য একজন যোগ করল, আরে এটা তো কর্পোরেট লাভের গোপন অধ্যায়, জুনিয়ররা এভাবেই সিনিয়রদের মন জয় করে পদোন্নতি পায়। কথাগুলো রায়হানের বুকে এসে বিঁধল। তার সমস্ত পরিশ্রম আর সততা যেন এক মুহূর্তে মিথ্যে হয়ে গেল। তার চোখে দেখা স্বপ্নগুলো এখন এক কলঙ্কিত সত্যের মুখোমুখি। সে প্রতিবাদ করতে চাইল, কিন্তু তার কণ্ঠস্বর যেন গলায় আটকে গেল। হঠাৎ আদনান তার পাশে এসে বসল। কিরে, ওদের কথা শুনছিস? রায়হান মাথা নিচু করে বলল, আমার খুব খারাপ লাগছে আদনান। আমি যে পরিশ্রম করে কাজটা করেছি সেটা কেউ দেখে না, সবাই শুধু আমাদের সম্পর্ক নিয়ে কথা বলছে। আদনান সহানুভূতি নিয়ে বলল, এইটা কর্পোরেট জগৎ, এখানে সবাই সবার থেকে এগিয়ে যেতে চায়, আর তার জন্য একজন আরেকজনের পিঠে ছুরি মারতেও দ্বিধা করে না। এই সময় মিমি ক্যান্টিনে ঢুকলেন। তার মুখটা ছিল আগের মতোই শান্ত, কিন্তু তার চোখের মধ্যে এক চাপা উদ্বেগ ফুটে উঠেছিল। তিনি যেন জানতেন তার আর রায়হানের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। তিনি যখন রায়হানের টেবিলের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন সহকর্মীদের গুঞ্জন আরও বেড়ে গেল। মিমি থমকে দাঁড়ালেন, তার তীক্ষ্ণ দৃষ্টি সবার দিকে ছুড়ে দিলেন। তার চোখে এক মুহূর্তের জন্য সেই কঠোরতা ফিরে এলো। তিনি রায়হানের দিকে তাকিয়ে বললেন, রায়হান, আমার কেবিনে এসো। মিমির ডাকে রায়হান তার পেছনে পেছনে গেল। মিমি যখন কেবিনের দরজা বন্ধ করলেন, তখন রায়হানের বুকটা ধড়ফড় করছিল। রায়হান ভাবছিল মিমি হয়তো তাকে বকা দেবেন, বলবেন তার জন্যই অফিসে গুঞ্জন ছড়িয়েছে। কিন্তু মিমি রায়হানের দিকে তাকিয়ে শান্তস্বরে বললেন, জানি তুমি কি ভাবছ, আর এটাও জানি বাইরে কি হচ্ছে। রায়হান অবাক হয়ে বলল, ম্যাম, মিমি তার কথা শেষ করতে দিলেন না। আমি জানি তুমি কোনো ভুল করনি, এইটা আমার ভুল। আমি হয়তো ভুলে গিয়েছিলাম যে এই কর্পোরেট জগৎটা কতটা নির্দয় হতে পারে। রায়হান মিমির দিকে তাকিয়ে আবৃত্তির মতো করে বলল, আপনি নিজেকে দোষ দিচ্ছেন কেন? ভালোবাসা কি কোনো অপরাধ ম্যাম? আর আমার প্রতি আপনার এই সহানুভূতি, এটা কি কোনো অপরাধ? মিমির চোখে জল এসে গেল। তিনি রায়হানের দিকে তাকিয়ে আবেগময় কণ্ঠে বললেন, ভালোবাসা হয়তো অপরাধ নয়, কিন্তু এই কর্পোরেট দুনিয়ায় তা এক বিপজ্জনক খেলা, আর আমি সেই খেলায় আমার কোনো খেলোয়াড়কে হারাতে চাই না। মিমির এই কথাগুলো রায়হানের হৃদয়ে এক গভীর দাগ কাটল। সে বুঝল মিমি শুধু তার পদমর্যাদা নিয়ে চিন্তিত নন, বরং তাদের এই সম্পর্কের পরিণতি নিয়েও শঙ্কিত। তাদের দুজনের মনের মধ্যে এক অজানা ভয় কাজ করছিল। সেই ভয়টা ছিল তাদের ভালোবাসার, যা হয়তো সমাজের কঠিন প্রোটোকলের সামনে টিকে থাকতে পারবে না।
ক্যান্টিনের সেই ঘটনার পর মিমি এবং রায়হানের মধ্যে একটি নীরব দূরত্ব তৈরি হলো। মিমি আগের মতো রায়হানের সাথে কথা বলেন না, আর রায়হানও তার কাছে যেতে দ্বিধা করে। তাদের এই দূরত্ব যেন অফিসের গুঞ্জনকে আরও উস্কে দিল। রায়হান বুঝতে পারছিল মিমি তাকে রক্ষা করার জন্যই এই দূরত্ব তৈরি করেছেন, কিন্তু তার মনটা ভেঙে যাচ্ছিল। একদিন সন্ধ্যায় রায়হান যখন অফিসের ছাদে একা বসেছিল, তখন মিমি সেখানে এলেন। ছাদের ঠান্ডা বাতাস তাদের দুজনের নীরবতাকে আরও গভীর করে তুলল। মিমি রায়হানের পাশে এসে দাঁড়ালেন, কিন্তু কোনো কথা বললেন না। রায়হান নীরবতা ভেঙে বলল, আমি জানি আপনি কেন আমাকে এড়িয়ে চলছেন ম্যাম, কিন্তু আমি কি আপনার থেকে পালিয়ে যেতে পারবো? মিমি রায়হানের দিকে তাকালেন। তার চোখে সেই বিষণ্ণতা ফিরে এসেছিল। পালিয়ে যাওয়া নয় রায়হান, এটা নিজেকে আর তোমাকে রক্ষা করা। এই কর্পোরেট জগৎটা বড় নিষ্ঠুর। এখানে মানুষের সম্পর্কগুলোকে কেবলই লাভের পাল্লায় মাপা হয়। রায়হান মিমির দিকে তাকিয়ে আবৃত্তির মতো করে বলল, আর যদি ভালোবাসা কোনো লাভের অংশ না হয়, যদি ভালোবাসাই জীবনের সবথেকে বড় লাভ হয়? মিমির চোখ ভিজে উঠল। তিনি রায়হানের দিকে ফিরে বললেন, আমি ভয় পাই রায়হান, আমি ভয় পাই যে এই সম্পর্কটা আমাদের দুজনের জীবন নষ্ট করে দেবে। আমার বাবা একজন সফল ব্যবসায়ী ছিলেন, কিন্তু তার জীবনে ভালোবাসার জন্য কোনো জায়গা ছিল না। আমি তার মতো হতে চাই না, কিন্তু আমি এটাও চাই না যে আমার জন্য তোমার স্বপ্নগুলো নষ্ট হয়ে যাক। রায়হান মিমির হাতটা নিজের হাতে নিল। তার হাতের স্পর্শে মিমি কেঁপে উঠলেন। রায়হান আবেগময় কণ্ঠে বলল, ম্যাম, আমার স্বপ্ন আপনার থেকে আলাদা নয়। আমি শুধু একজন ভালো কর্মী হতে চাই না, আমি একজন ভালো মানুষ হতে চাই। আর একজন ভালো মানুষ কখনো তার ভালোবাসাকে দূরে ঠেলে দেয় না। মিমি কোনো কথা বলতে পারলেন না। রায়হানের কথাগুলো তার হৃদয়ের গহীনে পৌঁছে গিয়েছিল। তিনি দেখলেন রায়হানের চোখে এক গভীর ভালোবাসা আর বিশ্বাস, যা তিনি জীবনে আর কখনো দেখেননি। রায়হান তার দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে ভালোবাসি ম্যাম। আমি জানি না এই ভালোবাসা আপনাকে কি দেবে, কিন্তু আমি জানি এই ভালোবাসা আপনাকে কোনো ক্ষতি করবে না। আমি প্রতিজ্ঞা করছি। মিমির মনে হলো রায়হানের এই প্রতিজ্ঞা শুধু একটি কথা নয়, বরং তাদের দুজনের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা। তিনি রায়হানের হাতটা শক্ত করে ধরলেন। সেই মুহূর্তে তারা দুজনে উপলব্ধি করল, তাদের ভালোবাসার এই পথটা হয়তো কঠিন হবে, কিন্তু তারা একে অপরের সাথে থাকলে সেই পথটা অতিক্রম করা সম্ভব। রাতের শহরের আলোয় অফিসের ছাদে দাঁড়িয়ে রায়হান এবং মিমি একে অপরের দিকে তাকিয়ে রইলেন। তাদের চোখে কোনো ভয় ছিল না, বরং ছিল এক নতুন আশা এবং এক নীরব প্রতিজ্ঞা। মিমির প্রতি রায়হানের ভালোবাসার প্রকাশ আর তার প্রতিজ্ঞার পর তাদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। অফিসের সব বাধা, সব কানাঘুষা এখন তাদের কাছে তুচ্ছ মনে হয়। তারা একে অপরের প্রতি বিশ্বাস রেখে তাদের কাজ চালিয়ে যাচ্ছিল। মিমি এখন আর শুধু একজন কঠোর বস নন, তিনি রায়হানের কাছে একজন বন্ধু, একজন প্রেমিকা এবং একজন পথপ্রদর্শকও। একদিন সকালে অফিসের একটি জরুরি মিটিং চলছিল। একটি আন্তর্জাতিক প্রজেক্টের চূড়ান্ত রূপরেখা নিয়ে আলোচনা হচ্ছিল। এই প্রজেক্টটি ইনফিনিট সলিউশনসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। মিমি তার দলের পক্ষ থেকে প্রজেক্টের সব ডেটা এবং প্রেজেন্টেশন উপস্থাপন করছিলেন। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করেই প্রজেক্টের একটি গুরুত্বপূর্ণ ডেটা ভুলভাবে উপস্থাপন করা হলো। মিমি যখন ডেটাটি দেখলেন, তখন তিনি অবাক হয়ে গেলেন। এই ডেটাটি সম্পূর্ণ মিথ্যা ছিল। মিমি নিশ্চিত ছিলেন যে তিনি এই ডেটাটি এমনভাবে তৈরি করেননি। ক্লায়েন্টরা এই ভুল ডেটা দেখে অসন্তুষ্ট হলেন। মিটিং শেষে মিমি রায়হানকে তার কেবিনে ডাকলেন। তার মুখে ছিল এক গভীর দুশ্চিন্তা। রায়হান, তুমি কি দেখেছ ডেটাটা ভুল ছিল? আমি নিশ্চিত এটা আমি তৈরি করিনি। রায়হান মিমিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। ম্যাম, আপনি শান্ত হন, এটা হয়তো একটা টেকনিক্যাল ভুল হতে পারে। মিমি মাথা নেড়ে বললেন, না, এটা ভুল নয়, এটা একটা ষড়যন্ত্র। কেউ আমাদের বিরুদ্ধে কাজ করছে। রায়হান তার দিকে তাকিয়ে আবৃত্তির মতো করে বলল, আর সেই ষড়যন্ত্রের উদ্দেশ্য কি আমাদের দুজনের সম্পর্ক, নাকি এই প্রজেক্ট? মিমির চোখে এক অজানা ভয় ফুটে উঠল। হতে পারে দুটোই রায়হান। আমাদের সম্পর্ক এখন অনেকের চোখে কাঁটা হয়ে বিঁধেছে, কিন্তু আমি এটাও জানি এই প্রজেক্টটা নিয়েও অনেকেই ঈর্ষান্বিত ছিল।
রায়হান এবং মিমি দুজনেই বুঝতে পারছিল যে তাদের সম্পর্ক এবং তাদের পেশাদার জীবন এখন এক কঠিন পরীক্ষার মুখোমুখি। তাদের প্রেমের গল্পটি এখন কর্পোরেট লাভের এক নির্মম অধ্যায়ের শিকার। তাদের বিরুদ্ধে এক অদৃশ্য শত্রু কাজ করছে যে তাদের দুজনের জীবন নষ্ট করে দিতে চায়। মিমি রায়হানের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, আমাদের এই ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে রায়হান। আমরা আমাদের ভালোবাসা আর আমাদের স্বপ্নকে হারতে দেব না। রায়হানের মনে এক নতুন সংকল্প জন্ম নিল। সে মিমির হাতটা শক্ত করে ধরল। ম্যাম, আমরা একসাথে আছি, আর যদি আমরা একসাথে থাকি তাহলে কোনো ষড়যন্ত্রই আমাদের হারাতে পারবে না। মিটিংয়ের সেই ঘটনার পর রায়হান আর মিমি সিদ্ধান্ত নিল তারা বসে থাকবে না। তাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে তার পেছনের সত্যটা তাদের খুঁজে বের করতে হবে। তারা দুজনেই জানত এই কাজটা সহজ হবে না। তাদের জীবনের ঝুঁকি আছে, কিন্তু তাদের ভালোবাসা এবং একে অপরের প্রতি বিশ্বাস তাদের সামনে এগিয়ে যাওয়ার সাহস জোগাল। এক গভীর রাতে রায়হান আর মিমি অফিসে এলো। তারা জানত অফিসের সব ডেটা এবং ফাইল সার্ভার রুমে থাকে। তাদের পরিকল্পনা ছিল সার্ভার রুমে গিয়ে প্রজেক্টের আসল ফাইলটা খুঁজে বের করা এবং প্রমাণ করা যে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। সার্ভার রুমের দরজা খোলার সময় মিমির হাত কাঁপছিল। রায়হান, এটা খুব ঝুঁকিপূর্ণ। যদি কেউ দেখে ফেলে তাহলে আমাদের চাকরি চলে যাবে। রায়হান মিমির হাতটা নিজের হাতে নিয়ে বলল, ম্যাম, আমরা একা নই, আমরা একসাথে আছি, আর যখন আমরা একসাথে আছি তখন আমরা কাউকে ভয় পাই না। মিমির চোখে এক গভীর বিশ্বাস আর ভালোবাসা ফুটে উঠল। তারা সার্ভার রুমে প্রবেশ করল। চারিদিকে শুধু কম্পিউটারের নীল আলো আর সার্ভারের হালকা শব্দ। রায়হান দ্রুত কম্পিউটার চালু করল এবং প্রজেক্টের সব ফাইল খুঁজে বের করার চেষ্টা করল। কিন্তু ফাইলগুলো খুঁজতে গিয়ে তার একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল। প্রজেক্টের আসল ডেটা ফাইলটি একটি নকল ফাইল দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। আসল ফাইলটি কোথাও নেই। রায়হান তার ল্যাপটপ দিয়ে কিছু টেকনিক্যাল কাজ করতে শুরু করল, আর মিমি তার পাশে দাঁড়িয়ে রইলেন। রায়হান আবৃত্তির মতো করে বলল, এইটা শুধু একটা ভুল নয় ম্যাম, এটা একটা সাজানো নাটক। কেউ আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করছে। মিমির মনে এক অজানা আশঙ্কা জন্ম নিল। কিন্তু কে হতে পারে? অফিসের ভেতরে কে আমাদের এত বড় ক্ষতি করতে চায়? রায়হান বলল, হতে পারে সেই ব্যক্তি যে আমাদের এই প্রজেক্টের সাফল্য দেখতে চায় না, অথবা সেই ব্যক্তি যে আপনার অবস্থান নিতে চায়। মিমি দীর্ঘশ্বাস ফেললেন। তার মনে হলো কর্পোরেট জগতের এই লাভ ক্ষতির খেলায় তিনি আর রায়হান দুজনেই শিকার হয়েছেন। কিন্তু তারা হাল ছাড়ার পাত্র নয়। রায়হান শেষ পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ ক্লু খুঁজে পেল। সে দেখল নকল ফাইলটি একজন ব্যক্তির কম্পিউটার থেকে আপলোড করা হয়েছে, যে ব্যক্তিটি আমাদের প্রজেক্টের বাইরে কাজ করে। রায়হান এবং মিমি একে অপরের দিকে তাকালো। তাদের চোখে এক নতুন আশা আর এক নতুন সংকল্প ফুটে উঠল। তারা এখন জানে তাদের শত্রুকে, কিন্তু তাদের হাতে কোনো শক্ত প্রমাণ নেই। তাদের এখন প্রমাণ করতে হবে যে তারা নির্দোষ আর তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। সার্ভার রুম থেকে বেরিয়ে আসার সময় রায়হান মিমির দিকে তাকিয়ে বলল, আমরা এখন জানি আমাদের যুদ্ধ কার সাথে। আমরা জিতব ম্যাম, আমাদের ভালোবাসা জিতবে। সার্ভার রুমের সেই রাতের পর রায়হান এবং মিমি তাদের শত্রুকে খুঁজে বের করতে এক নতুন পরিকল্পনা সাজালো। তারা জানত তাদের শত্রু অফিসেরই একজন, যে তাদের সাথে নিয়মিত মেলামেশা করে। রায়হান তার ল্যাপটপে প্রাপ্ত ক্লু অনুযায়ী অফিসের ডেটাবেস ঘাঁটতে শুরু করল। মিমির হৃদয়ে এক অজানা ভয় কাজ করছিল, কারণ সে জানত যে এই সত্যটা তাদের অনেক কাছের একজন মানুষের মুখোশ খুলে দেবে। এক দুপুরে রায়হান মিমিকে তার কেবিনে ডাকল। তার মুখে ছিল এক মিশ্র অনুভূতি, চোখে ছিল এক দুঃখ, আর মুখে ছিল এক দৃঢ়তা। ম্যাম, আমি পেয়েছি। মিমি তার দিকে তাকিয়ে আগ্রহের সাথে বললেন, কে সে রায়হান? রায়হান একটি নাম উচ্চারণ করল, যা শুনে মিমির বুকটা ধরফর করে উঠল। আদনান। মিমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। আদনান? এটা অসম্ভব। আদনান আমার সবচেয়ে পুরনো সহকর্মী। সে এমনটা করতে পারে না। তার কণ্ঠে ছিল এক গভীর অবিশ্বাস আর বেদনা। রায়হান তার দিকে তাকিয়ে আবৃত্তির মতো করে বলল, মুখোশের আড়ালে অনেকেই নিজেদের আসল রূপ লুকিয়ে রাখে ম্যাম,
আমি ডেটাবেসে দেখেছি আদনানের কম্পিউটার থেকে নকল ফাইলটি আপলোড করা হয়েছে। তার উদ্দেশ্য ছিল আপনাকে সবার সামনে হেয় করা এবং আপনার পদটা দখল করা। মিমির চোখ ভিজে গেল। তিনি যেন তার সব বিশ্বাস হারিয়ে ফেললেন। তিনি জানতেন কর্পোরেট জগতে লোভ আর ঈর্ষা অনেক কিছুই করিয়ে নেয়, কিন্তু আদনানের মতো একজন কাছের মানুষ এমনটা করতে পারে তা তিনি কখনো ভাবেননি। রায়হান মিমির হাতটা ধরল। আমি জানি এটা আপনার জন্য কঠিন, কিন্তু আমাদের এই সত্যের মুখোমুখি হতে হবে। মিমি দীর্ঘশ্বাস ফেললেন। আদনান শুধু আমার একজন সহকর্মী ছিল না রায়হান, সে আমার একজন বন্ধুও ছিল। আমি তার উপর বিশ্বাস রেখেছিলাম, আর আজ সেই বিশ্বাস ভেঙে গেল। সেই মুহূর্তে মিমি উপলব্ধি করলেন রায়হানের কথাগুলো কত সত্যি। এই কর্পোরেট জগতে ভালোবাসার কোনো জায়গা নেই, আর বন্ধুত্ব এক ক্ষণস্থায়ী সম্পর্ক। কিন্তু রায়হানের পাশে যখন তিনি আছেন তখন তিনি একা নন। রায়হানের দিকে তাকিয়ে দীর্ঘ কণ্ঠে বললেন, আমরা এখন কি করব? রায়হান বলল, আমরা কোনো তাড়াহুড়ো করব না ম্যাম। আমরা আদনানের কাছ থেকে সত্যটা বের করে আনব। আমাদের হাতে পর্যাপ্ত প্রমাণ নেই, কিন্তু আমরা জানি কোথায় এবং কিভাবে সেই প্রমাণ খুঁজে বের করতে হবে। মিমি রায়হানের এই বিচক্ষণতা দেখে মুগ্ধ হবেন। তিনি জানতেন রায়হান শুধু একজন জুনিয়র এক্সিকিউটিভ নয়, বরং একজন বিচক্ষণ এবং সাহসী মানুষ, যে তার ভালোবাসার জন্য যে কোনো ঝুঁকি নিতে পারে। আদনানকে নিয়ে সত্যটা জানার পর রায়হান এবং মিমি তাদের পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করল। তারা কোনো প্রমাণ ছাড়া আদনানের মুখোমুখি হতে চায়নি, তাই তারা একটি নাটক সাজালো। মিমি আদনানকে জরুরি একটি কাজের কথা বলে অফিসের একটি নির্জন কোণে ডেকে পাঠালেন, যেখানে কেউ তাদের দেখতে পাবে না। রায়হান কিছুটা দূরে লুকিয়েছিল। আদনান যখন মিমির কাছে এলো তখন সে খুব স্বাভাবিক ছিল। তার মুখে কোনো শঙ্কার ছাপ ছিল না। সে হাসি মুখে বলল, ম্যাম, আপনি আমাকে হঠাৎ এখানে ডাকলেন, কোনো সমস্যা হয়েছে? মিমি শান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ আদনান, সমস্যা হয়েছে। আদনান তার দিকে তাকিয়ে বলল, কি সমস্যা? প্রজেক্টে কোনো ভুল হয়েছে? মিমি আদনানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। তার চোখে ছিল এক গভীর ঘৃণা আর বেদনা। ভুল নয় আদনান, বিশ্বাসঘাতকতা হয়েছে। আমাদের প্রজেক্টের ডেটাগুলো কেউ ইচ্ছাকৃতভাবে ভুলভাবে আপলোড করেছে, আর আমরা জানি সে কে। আদনানের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তার স্বাভাবিক হাসিটা যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল। সে কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, কি বলছেন ম্যাম? আমি কিছুই বুঝতে পারছি না। মিমি একটি দীর্ঘশ্বাস ফেললেন। তার কণ্ঠস্বর ছিল আবেগময়। তুমি সব বুঝতে পারছো আদনান। তুমি আমার বন্ধু ছিলে, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি আমার বিশ্বাস ভেঙে দিলে। তুমি কেন এমন করলে? আদনান আর নিজেকে সামলাতে পারল না। সে হতাশ হয়ে বলল, কেন কেন করলে সেটা বলছেন? আমি তোমার জন্য কত কিছু করেছি। তুমি সব সময় আমাকে উপেক্ষা করেছ, আর যখন একজন নতুন জুনিয়র এক্সিকিউটিভ এলো তখন তুমি তার চোখে ভালোবাসার স্বপ্ন দেখলে। আমি তোমার এই সাফল্য দেখতে পারছিলাম না। আদনানের কথাগুলো শুনে মিমি এবং রায়হানের হৃদয় ভেঙে গেল। তারা বুঝতে পারল আদনানের এই বিশ্বাসঘাতকতা শুধু পেশাদার ঈর্ষা থেকে নয়, বরং তার মনের ভেতরের এক গভীর ক্ষোভ থেকে এসেছে। রায়হান তাদের সামনে এসে দাঁড়াল। আদনান, তোমার এই ঈর্ষা আমাদের সম্পর্ককে নষ্ট করতে পারেনি। আমাদের ভালোবাসা অনেক শক্তিশালী। তোমার এই কাজ শুধু তোমার নিজের ক্ষতি করেছে। আদনান রায়হানের দিকে তাকিয়ে রাগে ফেটে পড়ল। তোমার ভালোবাসা? তুমি একটা জুনিয়র এক্সিকিউটিভ, তোমার কি আছে? আর মিমির মতো একজন সফল বস তোমাকে কেন ভালোবাসবে? মিমি রায়হানের পাশে এসে দাঁড়ালেন। সে একজন ভালো মানুষ আদনান, আর ভালোবাসা শুধু পদ বা টাকার ওপর নির্ভর করে না, ভালোবাসার হৃদয়ের ওপর নির্ভর করে। আর তুমি সেই ভালোবাসা কখনো বুঝতে পারবে না। আদনানের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে তার ভুলের জন্য অনুতপ্ত হল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। তার বিশ্বাসঘাতকতা এখন সবার সামনে প্রকাশ পেয়েছে। আদনানের বিশ্বাসঘাতকতার পর রায়হান এবং মিমি প্রজেক্টের আসল ফাইলটি খুঁজে বের করে এবং তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে উপস্থাপন করে। সমস্ত প্রমাণ হাতে পেয়ে আদনানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। আদনানের বিদায়ের পর অফিসের পরিবেশ কিছুটা থমথমে হয়ে যায়। সবাই বুঝতে পারে কর্পোরেট লাভের নির্মম খেলায় একজন মানুষ কিভাবে নিজের বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে।
মিমি তার কেবিনে বসেছিলেন। তার সামনে আদনানের বিদায়ের চিঠি। মিমি বিষণ্ণ চোখে সেই চিঠির দিকে তাকিয়ে রইলেন। রায়হান তার কেবিনে প্রবেশ করল। রায়হান শান্ত স্বরে বলল, ম্যাম, আপনি ঠিক আছেন? মিমি দীর্ঘশ্বাস ফেললেন। আমি জানি না রায়হান, আমার মনে হয় আমি আমার জীবনের একটি বড় অংশ হারিয়েছি। আদনানের বিশ্বাসঘাতকতা আমাকে অনেক কিছু শিখিয়েছে, কিন্তু সেই শেখার পেছনে অনেক ব্যথাও আছে। রায়হান মিমির দিকে তাকিয়ে আবৃত্তির মতো করে বলল, যখন কোনো গাছের পাতা ঝরে যায় তখন সেই গাছটা হয়তো বেদনা অনুভব করে, কিন্তু সেই বেদনার মধ্যে দিয়ে নতুন পাতা গজানোর সম্ভাবনাও জন্ম নেয়। মিমির চোখ ভিজে গেল। তিনি রায়হানের দিকে তাকিয়ে বললেন, তুমি আমার জীবনে নতুন পাতা হয়ে এসেছো রায়হান। তুমি আমাকে শিখিয়েছ যে ভালোবাসা এবং বিশ্বাসী এই জীবনের সবথেকে বড় সম্পদ। রায়হান মিমির হাতটা নিজের হাতে নিল। আর আপনি আমাকে শিখিয়েছেন যে একজন সফল মানুষের হৃদয়েও অনেক ভালোবাসা লুকিয়ে থাকে। সেই মুহূর্তে মিমির মনে হলো তাদের এই সম্পর্ক এখন আর কোনো গোপন সম্পর্ক নয়। এটি এখন তাদের জীবনের এক নতুন অধ্যায়, যা তাদের বিশ্বাস এবং ভালোবাসার উপর প্রতিষ্ঠিত। তাদের সামনে আরো অনেক বাধা আসতে পারে, কিন্তু তারা জানে যে তারা একে অপরের সাথে থাকলে সেই বাধাগুলো অতিক্রম করা সম্ভব। মিমি দৃঢ় কণ্ঠে বললেন, আমাদের এই প্রজেক্টটা শেষ করতে হবে রায়হান, আর এবার আমরা আমাদের ভালোবাসা এবং আমাদের বিশ্বাস দিয়ে এই প্রজেক্টটাকে সফল করব। আদনানের বিশ্বাসঘাতকতার পর রায়হান এবং মিমি তাদের কাজে আরও বেশি মনোযোগ দেয়। তারা জানত তাদের এই প্রজেক্টের সাফল্য শুধু তাদের পেশাদার জীবন নয়, বরং তাদের ভালোবাসা এবং বিশ্বাসের প্রমাণও। তারা দিন-রাত পরিশ্রম করতে শুরু করল, আর তাদের এই পরিশ্রমের ফলও পাওয়া গেল। একদিন সকালে তারা যখন প্রজেক্টের চূড়ান্ত রূপরেখা নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে উপস্থাপন করছিল, তখন সবাই তাদের কাজ দেখে মুগ্ধ হয়ে গেল। তাদের ডেটাগুলো ছিল অত্যন্ত নিখুঁত, আর তাদের পরিকল্পনা ছিল অত্যন্ত বিচক্ষণ। তাদের উপস্থাপনার পর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রায়হানকে ডেকে বললেন, রায়হান, তোমার মতো একজন বিচক্ষণ এবং সাহসী কর্মী পাওয়া ভাগ্যের ব্যাপার। আমরা তোমার কাজের জন্য গর্বিত। রায়হান এই প্রশংসা শুনে হাসল। সে জানত এই সাফল্য শুধু তার নয়, মিমিরও। সে মিমির দিকে তাকালো, আর তাদের চোখে ছিল এক গভীর ভালোবাসা আর বিশ্বাস। মিটিং শেষে রায়হান মিমির কেবিনে গেল। মিমি তার দিকে তাকিয়ে আবেগপ্রবণ কণ্ঠে বললেন, রায়হান, আমরা জিতেছি, আমাদের ভালোবাসা জিতে গেছে। রায়হান মিমির হাতটা ধরল। আমরা শুধু একটা প্রজেক্ট জিতিনি ম্যাম, আমরা আমাদের জীবনের সবথেকে বড় যুদ্ধটা জিতেছি। আমরা প্রমাণ করেছি যে ভালোবাসা এবং বিশ্বাস কর্পোরেট লাভের নির্মমতাকে পরাজিত করতে পারে। মিমি আবেগে রায়হানের দিকে তাকিয়ে আবৃত্তির মতো করে বললেন, তুমি আমার জীবনের সেই হারিয়ে যাওয়া কবিতা রায়হান। তোমার স্পর্শে আমার হৃদয় আবার নতুন করে লিখতে শুরু করেছে। রায়হান মিমির দিকে তাকিয়ে বলল, আর আপনি আমার জীবনের সেই কঠিন বস, যিনি আমাকে শিখিয়েছেন যে সবথেকে বড় লাভ হলো ভালোবাসা। সেই মুহূর্তে তারা দুজনেই উপলব্ধি করল যে তাদের প্রেমের গল্পটি এখন আর কোনো গোপন অধ্যায় নয়, এটি এখন তাদের পেশাদার জীবনের এক নতুন অধ্যায়, যা ভালোবাসা এবং বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত। তাদের সম্পর্ক এখন শুধু বস কর্মচারীর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তারা একে অপরের জীবনের সঙ্গী। প্রজেক্টের অসাধারণ সাফল্যের পর রায়হান এবং মিমির জীবন এক নতুন দিকে মোড় নেয়। মিমি তার পদোন্নতি পান এবং কোম্পানির পরিচালনা পর্ষদে তার স্থান হয়। রায়হানেরও পদোন্নতি হয় এবং সে মিমির মতোই একটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পায়। কিন্তু তাদের কাছে এই সাফল্য শুধু পেশাদার সাফল্য ছিল না, বরং তাদের ভালোবাসার জয় ছিল। একদিন সন্ধ্যায় মিমি রায়হানকে একটি অভিজাত রেস্তোরাঁয় নিয়ে গেলেন। রেস্তোরাঁর ছাদ থেকে ঢাকার রাতের আকাশ দেখা যাচ্ছিল। মিমি রায়হানের দিকে তাকিয়ে বললেন, আজকের দিনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ রায়হান। রায়হান হাসল। আমি জানি ম্যাম, আমাদের ভালোবাসা আজ কর্পোরেট লাভের সব হিসেবকে ছাপিয়ে গেছে। মিমি একটি ছোট বাক্স রায়হানের দিকে এগিয়ে দিলেন। এটা তোমার জন্য রায়হান। আমার বাবা আমাকে বলেছিলেন সাফল্যের সিঁড়ি ভাঙতে হলে হৃদয়ের দরজায় তালা লাগিয়ে রাখতে হয়, কিন্তু তুমি আমাকে শিখিয়েছ যে ভালোবাসার কাছে সেই তালাটা খুলে দিতে হয়। রায়হান বাক্সটি খুলল। ভেতরে ছিল একটি সুন্দর ঘড়ি,
ঘড়ির পেছনে লেখা ছিল ভালোবাসার কোনো সময় নেই। রায়হান আবেগপ্রবণ হয়ে উঠল। সে মিমিকে বলল, আর আপনি আমাকে শিখিয়েছেন যে একজন কঠিন বসের হৃদয়েও ভালোবাসা লুকিয়ে থাকে। মিমি রায়হানের দিকে তাকিয়ে আবৃত্তির মতো করে বললেন, আমার জীবনের গল্পের শেষ অধ্যায়টা হয়তো আমি একা লিখতে শুরু করেছিলাম, কিন্তু তুমি এসেছো বলে সেই গল্পটা আজ ভালোবাসার আলোয় মোড়া। আমাদের কর্পোরেট লাভের শেষ অধ্যায়টা হলো আমাদের ভালোবাসা। রায়হান মিমির হাত ধরল। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসল। তাদের এই হাসি ছিল তাদের প্রেমের গল্পের চূড়ান্ত বিজয়। এই গল্পটি প্রমাণ করে যে ভালোবাসা কোনো কর্পোরেট প্রোটোকল মানে না, বরং তার যে কোনো বাধা অতিক্রম করে নিজের পথ খুঁজে নেয়। গল্পটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসা আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।